এবার পরের প্রশ্ন দেখো প্রিয় শিক্ষার্থী, দেখো তোমার বাসা থেকে চিড়িয়াখানা যাওয়ার সকল প্রকার ব্যবস্থা সম্পর্কে তোমার জানা আছে। তোমার মামাতো ভাই রথিন চিড়িয়াখানা দেখতে যাবে, কিন্তু তুমি সাথে যেতে পারছো না। এমত অবস্থায় তুমি বললে প্রথমে বাসা থেকে পায়ে হেঁটে গলির মোড় পর্যন্ত যেতে হবে, তারপর রিক্সা নিয়ে বাস স্ট্যান্ডে যেতে হবে, বাস স্ট্যান্ড থেকে বাসে উঠে চিড়িয়াখানায় যাওয়া যাবে, রিক্সা বানানো তালব্যস্য হবে। তো অনুচ্ছেদে বর্ণিত তথ্যের আলোকে তোমার বাসা থেকে চিড়িয়াখানা যাওয়ার একটা ফ্লো চার্ট তৈরি করো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিভাবে ফ্লো চার্ট তৈরি করবা। এই যে প্রথমে তুমি লিখবা বাসা থেকে বের হওয়া, তারপর তুমি পায়ে হেঁটে তুমি কি করবা, আগে গোলের মোড় পর্যন্ত যাবা, তারপর তুমি রিক্সা নিয়ে বাস স্ট্যান্ডে যাবা, তারপর তুমি বাস স্ট্যান্ডে পৌঁছাবা, তারপর তুমি বাসে উঠবা, ওকে, তারপর তুমি চিড়িয়াখানায় পৌঁছাবা। তাহলে এভাবে তোমার এই ফ্লো চার্টটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখানে তোমরা ডাইরেক্ট এভাবে লিখে দিলেই হয়ে যাবে। তারপর চিত্র ফ্লো চার্ট লিখতে পারবা, এভাবেও লিখতে পারবা, নিচে চিত্র ফ্লো চার্ট লিখে দিতে পারবা। বাস স্ট্যান্ডে বাস না পেলে অটো রিক্সায় যেতে হবে, তখন সে কি করবে, মানে বাস স্ট্যান্ডে প্রথমে পায়ে হেঁটে বাসা থেকে বের হয়েছে, পায়ে হেঁটে গলি মোড় পর্যন্ত গেছে, তারপর রিক্সা নিয়ে বাস স্ট্যান্ড গেছে, বাস স্ট্যান্ডে বাসে উঠে চিড়িয়াখানা গেছে, এখন বাস না পাইলে অটো রিক্সায় যাইতে হবে। এই যে একটা কন্ডিশন দিয়ে দিল, মানে শর্ত দিয়ে দিল, তখন তোমার ফ্লো চার্ট কেমন হবে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তখন তোমরা ফ্লো চার্টটা কিভাবে করবে, দেখো পরিবর্তিত পরিস্থিতিতে বাসা থেকে চিড়িয়াখানা যাওয়ার ফ্লো চার্ট। দেখো তোমরা প্রথমে শুরু লিখবা, স্টার্টিং, তারপর তোমরা পায়ে হেঁটে সে গলির মোড় পর্যন্ত যাবে আগের মতোই, রিক্সা নিয়ে বাস স্ট্যান্ডে যাবে। এখন আগে দেখতে হবে যে বাস আছে কি, যেমন বাস আছে কি হ্যাঁ বা না। যেমন বাস নাই, তাহলে অটো রিক্সায় যেতে হবে। বাস আছে হ্যাঁ, তখন তোমাকে কি করতে হবে, বাসে উঠতে হবে। তারপরে তুমি কি করবা, চিড়িয়াখানায় পৌঁছাবা। ওকে, এটা হলো কানেক্টর বলা হয়, এটা হলো একটা সংযুক্তি। মানে বাস আছে, যদি নাই তাহলে অটো রিক্সায় উঠতে হবে, ওইটা চিড়িয়াখানায় যেতে হবে। আর যদি বাস আছে হ্যাঁ, তাহলে বাসে উঠতে হবে, তারপরে চিড়িয়াখানায় পৌঁছাইতে হবে। তারপর দেখো তোমার ফ্লো চার্ট শেষ হয়ে যাবে। তাহলে এটা তোমাদের এভাবে তোমাদের ফ্লো চার্ট করতে হবে। এছাড়া আমি তোমাদেরকে বই পড়ানোর সময় আরেকটা ফ্লো চার্ট শিখাই দেবো, কিভাবে ফ্লো চার্টগুলো তোমরা লিখবা, যে কোনো ফ্লো চার্ট। তো ফ্লো চার্টের ভিডিওগুলো দেখো, তাহলে তোমরা ফ্লো চার্ট শিখতে পারবা। তোমাদের ফ্লো চার্ট কিন্তু 100% থাকবে, 10 মার্কের একটা প্রশ্ন থাকবেই। এবার দেখো, আবির স্থানীয় একজন পেশাদার চিত্রগ্রাহক বা ফটোগ্রাফারকে ছবি তোলার দায়িত্ব প্রদান করেন। তো ফটোগ্রাফার তার ক্যামেরায় তোলা ছবিগুলো আবির সাহেবকে পেন ড্রাইভে দিয়ে দেন। আবির সাহেবকে পেন ড্রাইভে দিয়ে যান। তো ছবিগুলো অত্যন্ত ভালো হয়েছে। পরের দিন আবির সাহেব দেখলেন উক্ত ফটোগ্রাফার সৈকতে লাগোয়া একটি দোকানের সামনে তাদের মানে আবির সাহেব পরিবারে কিছু ছবি টানিয়ে রেখেছেন। ফটোগ্রাফারকে এর কারণ জিজ্ঞাসা করলে ফটোগ্রাফার বলেন ছবিগুলো খুবই সুন্দর হয়েছে, তাই অন্য পর্যটকদের আকৃষ্ট করতে ছবিগুলো এখানে রেখেছি। দেখো, আবির সাহেবের ক্ষেত্রে তথ্য আদান প্রদানের কোন বিষয়টি লঙ্ঘিত হয়েছে ব্যাখ্যা করো। কৃষিক্ষেত্রে অনেকে কিন্তু কক্সবাজার বেড়াইতে যায়, সেখানে কিন্তু ছবি তোলে, পরবর্তীতে এই ছবিগুলো কিন্তু সব নিয়ে আসলেও ওদের কাছে থেকে যায়। এজন্য সাবধান কোন ছবি তুমি তুলতেছো। ওকে, তার মানে ওই ছবিগুলো উঠানোর সময় তোমার সাবধান থাকবে, সম্ভব হলে নিজেদের মোবাইল দিয়ে ক্যামেরা দিয়ে ছবি তুলবে। আবির সাহেবের ক্ষেত্রে তথ্য আদান প্রদানের আর সম্ভব হলে দোকান থেকে চলা যায়, কিন্তু রাস্তায় ভ্রাম্যমাণ ব্যক্তিদের কাছ থেকে ছবি তোলা যাবে না, এটা একটা ঝুঁকি থাকে। আবির সাহেবের ক্ষেত্রে তথ্য আদান প্রদানের কোন বিষয়টি লঙ্ঘিত হয়েছে। আবির সাহেবের ক্ষেত্রে গোপনীয়তা ও বুদ্ধিভিত্তিক সম্পদের অধিকার লঙ্ঘিত হয়েছে। ফটোগ্রাফার ছবিগুলো আবির সাহেবের অনুমতি ছাড়াই প্রকাশ্যে প্রদর্শন করছেন, এটা একটা গুরুতর লঙ্ঘন, অপরাধ। কারণ কি, কারণ ছবির মালিকানা। দেখো, ছবিগুলো তৈরি করার জন্য ফটোগ্রাফারকে নিয়োগ করা হয়েছে, কিন্তু এই নিয়োগের সঙ্গে আবির সাহেবের কোনো ছবির বাণিজ্যিক ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি। গোপনীয়তা, আবির সাহেব পরিবার সহ কুয়াকাটা বেড়াতে গিয়েছিলেন এবং তিনি মনে করেছিলেন যে ছবিগুলো শুধুমাত্র তাদের জন্য, কিন্তু ফটোগ্রাফার সেগুলো জনসম্মুখে প্রকাশ করে আবির সাহেবের গোপনীয়তা লঙ্ঘন করেছেন। অনুমতি ও সমঝোতা, ফটোগ্রাফার ছবিগুলোকে প্রকাশ্যে টাঙানোর জন্য আবির সাহেবের পূর্ব অনুমতি গ্রহণ করা উচিত ছিল। এই অনুমতি ছাড়া ছবি প্রকাশ করা অসঙ্গত। সুতরাং বলা যায় ফটোগ্রাফের এই কার্যকলাপ গোপনীয়তা এবং বুদ্ধিভিত্তিক সম্পদ অধিকার লঙ্ঘন করেছে। শিক্ষার্থী দেখো, আবির সাহেব চিত্রগ্রাহক বা ফটোগ্রাফারের বিরুদ্ধে কোন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবেন কিনা। ডিজিটাল নিরাপত্তা আইন 2018 এর সংশ্লিষ্ট ধারা উল্লেখ করে তোমার মতামত দাও। হ্যাঁ, আবির সাহেব ফটোগ্রাফারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবে, কারণ ডিজিটাল নিরাপত্তা আইন 2018 এর সংশ্লিষ্ট ধারাগুলো অনুযায়ী ধারা 32 নম্বর ধারায় বলা আছে যে এই ধারায় বলা হয়েছে যে কোনো ব্যক্তি অনুমতি ব্যতীত তার ছবি ভিডিও তথ্য প্রকাশ করলে এটি ডিজিটাল নিরাপত্তা আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে। ফটোগ্রাফার এখানে আবির সাহেবের অনুমতি ছাড়াই তার ছবি জনসম্মুখে টাঙ্গিয়েছে, যা এই ধারার লঙ্ঘন। ধারা 40 দেখো, এই ধারায় বলা হয়েছে যে যদি কেউ কোনো ব্যক্তির গোপনীয়তা লঙ্ঘন করে তাহলে সে আইনগত শাস্তির মুখোমুখি হতে পারে। আবিরের ক্ষেত্রে ফটোগ্রাফার তার গোপনীয়তা লঙ্ঘন করেছেন। এবার আমার মতামত দেখো,
তো আবির সাহেবের ছবি প্রকাশের ক্ষেত্রে ফটোগ্রাফের এই কার্যকলাপ স্পষ্টভাবে ডিজিটাল নিরাপত্তা আইনের বিভিন্ন ধারার লঙ্ঘন। ফলে আবির সাহেব আইনগত ব্যবস্থা নিতে পারেন, যার মাধ্যমে তিনি ফটোগ্রাফের বিরুদ্ধে অভিযোগ করতে এবং ক্ষতিপূরণ দাবি করতে পারেন। ফটোগ্রাফারকে শাস্তির আওতায় আনা সম্ভব এবং এটি ভবিষ্যতে অন্যদের জন্য একটা সতর্ক বার্তা হিসেবে কাজ করবে। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে তোমরা প্রশ্নগুলো শিখে ফেলবা, তারপরে তোমরা হলো পরের ভিডিওগুলো আমার দেখবা, প্রত্যেকটা পার্টি দেখবা, তাহলে কিন্তু তোমরা সব শিখতে পারবা। তাহলে ডিজিটাল প্রযুক্তি বইয়ে তোমাদের যত প্রশ্ন ছিল, সমস্যা ছিল এবং অন্য কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট বক্সে লিখবা। তোমাদের স্কুল থেকে কোনো প্রশ্ন দিলে এটাও লিখবা, আমি উত্তরগুলো সম্ভব বলে দিয়ে দিব তোমাদেরকে।